এটা নিউজ দেখছেন হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ কথা বলবো স্বাধীন গণমাধ্যম নিয়ে, কথা বলবো হাসান হাফিজের সঙ্গে, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। স্বাধীন গণমাধ্যম নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, এর মধ্যে বেশ কয়েকবার বসাও হয়েছে, মিটিং হয়েছে নিজেদের মধ্যে। অগ্রগতি কত দূর? এই মুহূর্তের অবস্থাটা কি আসলে এই কমিশন? অগ্রগতি তো এটা শুরুই হয়েছে দেরি করে। অগ্রগতি তো মনে হয় ভালোই আছে, কারণ তারা ঢাকার বাইরেও কিন্তু অনেকগুলি অনুষ্ঠান করেছে, মত বিনিময় করেছে, অংশীজনদের মতামত নিয়েছে। তো অগ্রগতি ভালোই, এবং এর মধ্যে আবার তারা সময়টাও বাড়িয়ে নিয়েছে। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা অনন্তকাল ধরে চলতে পারে না। এটা একটা এখন নির্বাচন আগে হবে না সংস্কার আগে হবে, এটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। দুইটাই আসলে পাশাপাশি চলতে হবে। সংস্কারটা এগিয়ে নিয়ে যাবে নির্বাচিত সরকার এসে, কারণ আপনার 3 বছর পরে কী সমস্যা হবে আপনি এখন জানেন না, তখন কিন্তু তখনকার পরিস্থিতি অনুযায়ী সেটাকে অ্যাড্রেস করতে হবে। ফলে দুইটাই চলবে। একটা নির্বাচন কমিশনটা যদি ঠিকঠাক করা যায়, ভোটার তালিকাটা নিশ্চিত করা যায়, সীমানাগুলি নির্ধারণ করা যায়, তাহলে কিন্তু ভোটের উপযোগী একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়। সেটার দিকেই এখন লক্ষ্য। যদি নানান কথাবার্তা হচ্ছে, সরকার কোনো না কোনোভাবে টালবাহানা করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, কোনো কোনো উপদেষ্টার কথাবার্তা এরকম মনে হয়, তো সেটা কিন্তু শেষ পর্যন্ত ধোপে টিকবে না। আমরা চাইবো যে তারা যেন সসম্মানে বিদায় নেয়। তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের যদি ক্ষমতার লোভ এসে যায় তাদের মধ্যে কারো কারো মধ্যে, সেটা হবে দুঃখজনক। তাহলে তাদের ইমেজটা সেভাবে থাকবে না, প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা চাচ্ছি না, জনগণ এটা চায় না নিশ্চয়ই কোনোভাবে। এবারে আসি স্বাধীন গণমাধ্যম, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার আমাদের বিষয়। স্বাধীন গণমাধ্যম আমরা বলছি, গণমাধ্যমকে এখন আর নিয়ন্ত্রণ করা হয় না, এটিও আমরা বলছি। আসলে কি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় না? কোনো গণমাধ্যমকে আসলে সরকারের সমালোচনা করে কথা বলছে কিনা? কিছু কিছু তো বলছেই, কারণ সরকার তো এটা ওয়েলকাম করেছে, বলেছে যে সমালোচনা করবেন। আমাদের গণতান্ত্রিক সমাজের ধারাই তো সেটা। আপনার ভুল ত্রুটি হলে আমি সেটা সংশোধনের কথা বলবো, কিন্তু সেটা দায়িত্বশীলতার সঙ্গে করব। এটা যেন কোনো প্রতিহিংসার বশে না হয়, কোনো ব্যক্তিগত আক্রমণ না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে নানান সমাজ মাধ্যম সহ নানানভাবে এই সরকারকে বিব্রত করা হচ্ছে, উত্ত্যক্ত করা হচ্ছে। সেটাতে দেশের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এটা কি কোনোভাবে গণমাধ্যমের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এই যে এক ধরনের একটা অদৃশ্য ভয়, জুজুর ভয়ে সংবাদ প্রচার না করা, সরকারের বিরুদ্ধে কথা না বলা? কিছুটা আছে। এত কালের আপনি 16-17 বছরের ইয়েটা আপনি রাতারাতি তো ঝেড়ে ফেলতে পারবেন না। আপনি যদি দীর্ঘদিন কিন্তু খাতায় বন্দী গণমাধ্যমের থাকেন। এতদিনের একটা অভিযোগ ছিল যে আমাদেরকে কথা বলতে দেয়া হয় না, সেই অভিযোগটা তো এখন আর থাকবার কথা নয়। তার মানে গণমাধ্যম কথা বলতে চায়। আমরা প্র্যাকটিসটা করতে পারছি না, সত্য কথা, যদি সামগ্রিক অর্থে আর কি আমরা পারছি না। কিন্তু এখন সরকারি দিক থেকে কোনো বাধা নেই, গোয়েন্দাদের দিক থেকেও কোনো বাধা বিপত্তির কথা আমরা জানি না আপাতত। তো আমরা যেন দায়িত্বশীলতার সঙ্গে সেই কাজটা করি। সমালোচনাটা অবশ্যই আমরা করব, গঠনমূলক সমালোচনা করব, সেটা সরকারও স্বাগত জানাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই স্বাধীনতার ব্যবহারটা পুরোপুরি করতে পারছি না, সত্য কথা এটা। কয়েকদিন আগে ভোরের কাগজ পত্রিকা বন্ধ হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। দুই ধরনের মতামত রয়েছে। এক দল আসলে বলছে যে এখানে রাজনৈতিক কোনো ইয়া ছিল না, এখানে শুধুমাত্র এখানে এই যে শ্রম আইন 2006-এর নীতিমালা লঙ্ঘনের কারণে এই ভোরের কাগজ পত্রিকা বন্ধ হয়ে গেছে। আরেক দল বলছে যে রাজনৈতিক কারণে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার মতামত একটু জানতে চাই। ভোরের কাগজ যে বন্ধ হয়েছে এটাই কিন্তু এই সরকারের সময় প্রথম ঘটনা। সেটা দুঃখজনক, অনভিপ্রেত, কারণ অনেক সাংবাদিক বেকার হয়ে গেছেন। কর্মীদের তো আমি কোনো দোষ দেখি না, তারা কাজ করে পয়সা পায় না, ন্যায্য মূল্যটা পায় না, সেখানে বঞ্চিত করেছে। আমি মালিকরা এটা বৈষম্যের শিকার করে রেখেছে তাদেরকে। সেটার একটা পুঞ্জীভূত একটা যে দীর্ঘকালের অবরুদ্ধ একটা অবস্থা ছিল, সেটা বিস্ফোরিত হয়েছে। তাদেরকে এখন বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, সেটা দুঃখজনক। মালিকদেরকে আমরা বলবো যে এটা তাদের ন্যায্য পাওনাটা যেন বুঝিয়ে দেয়। এবং তারা, আমি জানি যে সেখানে ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের নামে সেখানে ফাঁকফোকর ছিল, বৈষম্য ছিল। কিছু কিছু লোককে দেওয়া হতো এবং অনেককে দেওয়া হতো না, সেইটা তারা এতকাল মেনে চলেছে। তো আবার বেতন বাকিও পড়েছে। সেটা আমি বলবো যে মালিকদেরই এইটাতে দায়টা বেশি, কর্মীদের কোনো দায় নাই। তারা কাজ করে, মজুর মানুষ তারা। এই বোর্ড কেন সবাইকে দেওয়া হতো না? হ্যাঁ, এই ভোটটা দেওয়া হতো না তাদের সুবিধার জন্য। কাউকে যদি বঞ্চিত করে নিজের 2টা পয়সা ইয়ে করা যায়, এটা মালিকদের চরিত্রই তো সেটা। এখন এই মুহূর্তে যারা বেকার হয়ে পড়েছেন তাদের জন্য আসলে কি করা হবে? তাদের তো এই যে আপনি বলছিলেন যে শ্রমিকদের তো আসলে কোনো দোষ ছিল না, একটা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে সরকার থেকে। সেই ক্ষেত্রে সরকার আসলে এদের এই যে বেতন ভাতা যেটা বকেয়া পড়েছে, সেটার জন্য সরকার আসলে এই মুহূর্তে কি অবস্থান নিয়েছে? সরকারের তো এখানে সরকার চাপ সৃষ্টি করতে পারে যে ন্যায্য পাওনাটা তাদেরকে বুঝিয়ে দাও।
তাই না? তারপরে তাদের যোগ্যতা অনুযায়ী তারা অন্য জায়গায় যদি মালিক বার করতেই না চায়, গভর্নমেন্ট তো তাকে বাধ্য করতে পারে না, কিন্তু এটা বাধ্য করতে পারে যে যার যার প্রাপ্য ন্যায্য পাওনাটা যেন বুঝিয়ে দেওয়া হয়, অবিলম্বে যেন বুঝিয়ে দেওয়া হয়, সেখানে সরকারের করণীয় আছে। কিন্তু যদি ওয়েস্ট বার বোর্ড করতে, কি সব সাংবাদিকের প্রাপ্য কিনা অবশ্যই বা করা প্রাপ্য, উচিত সেটা কিনা? কিন্তু শর্ত, এটা বিজ্ঞাপন পাওয়ার জন্য এটা আইনও, ওয়েস্ট বোর্ড একটা আইন, কিন্তু সেটা অনেকে সেই লঙ্ঘন ক্ষেত্রে আসলে করে। তাহলে সরকার কেন এই নিয়মটা এখনো করছে না যে সকলেই এই অধিকারটা আসলে তাদের পাবে? সেটার জন্য মিডিয়া কমিশনের থেকে আমরা সুপারিশ পাবো, সেখানে সেই আলোকে এটা বাস্তবায়িত হবে আশা করছি আর কি। আপনাদের সংস্কার প্রস্তাবের মধ্যে কি এটিও রয়েছে? না, আমি তো আর মিডিয়া কমিশনের সদস্য না, তো মিডিয়া কমিশনে যতটুকু জানি যে তারা কাজ করছে এবং তারা একটা ভালো পজিটিভ সুপারিশ মালাই তারা দেবে, প্রেস কাউন্সিলকে অ্যাক্টিভেট করার জন্য বলবে, তাই না? দায়িত্বশীল সাংবাদিকতার কিভাবে যেখানে যেখানে ভুল ত্রুটি আছে সেগুলি চিহ্নিত করবে, শনাক্ত করবে, সমস্যাগুলি চিহ্নিত করবে, সেটা উত্তরণের উপায়গুলি তারা নির্দেশ করবে, তারপরে এটা সরকারের কাছে পেশ করবে, নতুন রাজনৈতিক যেই দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তারা সেটা বাস্তবায়ন করবে। তো আমরা অপেক্ষা করি একটু তাদের রিপোর্টটা পর্যন্ত, তাই না? এখনই আগাম বলাটা এখনও সময় হয়নি আর কি। গণমাধ্যমের এই সংস্কারের জন্য আসলে সব সাংবাদিকই মুখিয়ে রয়েছেন, কারণ এরা ইতিপূর্বে সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে অসুবিধা হতো, সাংবাদিকরা একটা ঝুঁকির মধ্যে থাকতো যে কোনো কাজ করার ক্ষেত্রে। ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রেও কিছু সমালোচনা ছিল। এই সার্বিক বিষয়টা নিয়ে একটু জানতে চাই। ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু এখনো পর্যন্ত সরকার সেভাবে বাস্তবায়ন করছে, বারবার কথা দিচ্ছে, 6 মাস প্রায় হয়ে যাচ্ছে, সেটাও গ্রহণযোগ্য না, এটাও কিন্তু সমালোচনার দাবি রাখে, কারণ তারা এটা প্রশ্নবিদ্ধ একটা ব্যবস্থার মধ্যে আছে। এটা তারা এতদিন করে নাই কেন? এটা করা উচিত। অনেক সাংবাদিক নিগৃহীত, নির্যাতিত হয়েছে, জেল জুলুম হয়েছে অনেকের, অনেক কণ্ঠরোধ হয়েছে অতীতকালে আমরা দেখেছি। সেই সব স্বৈরাচারী পদক্ষেপ যেন এই সরকার না নেয়, আমরা সেটা চাইবো। এবং নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটা কিন্তু একটা পূর্বশর্ত। গণতান্ত্রিক সমাজের জন্য একটা স্বাধীন সংবাদপত্র, স্বাধীন মিডিয়া কিন্তু প্রয়োজন। দেশের কল্যাণের জন্য, গঠনমূলক সমালোচনার জন্য, ভুল ত্রুটিগুলি চিহ্নিত করার জন্য এটা কিন্তু প্রয়োজন। তাহলে সরকারেরই উপকার হবে। সরকার যেটা যতই ত্রুটি টিপে ধরতে চাইবে, পরিণতি তার জন্যই খারাপ হবে। সেটা আমরা দেখেছি শেখ হাসিনার স্বৈরাচারী আমলে, দীর্ঘদিন হয়েছে কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারেনি। কোনো অসত্য অন্যায় কিন্তু চিরকাল স্থায়ী হয় না, এক সময় না এক সময় সেটার পতন অনিবার্য। সেটাই আমরা ইতিহাসের আলোকে আমরা দেখেছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, পূর্বানুবৃত্তি যাতে না হয়, সেটা আমরা চাইব। বিভিন্ন আইন কানুন তৈরি করে সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে বিভিন্নভাবে। সেই ক্ষেত্রে সাংবাদিকরা সবসময় বাকস্বাধীনতা চেয়েছে, সাংবাদিকদেরকে বাকস্বাধীনতা দিতে হবে, এটি যেমন সত্য। অপপ্রচার, বাকস্বাধীনতাকে কেন্দ্র করে আসলে অপপ্রচারও অনেক সময় হয়, সেটিও বন্ধ করতে হবে, এটিও সেরকম সত্য। এই বিষয়টা নিয়ে কি সেটা তো বলবেন? হচ্ছে, আপনি ফেসবুকে তো নানান ধরনের গুজব তৈরি করা হচ্ছে, তাই না? অন্যায়, অসত্য, উদ্ভট, কাল্পনিক জিনিস এই সরকারকে, এই জুলাই বিপ্লব যেটা গণ অভ্যুত্থান, সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, সেটাকে ব্যর্থ করার জন্য একটা মহল এটা সক্রিয় আছে, ষড়যন্ত্র করছে। দেশের মিডিয়ার মধ্যেও সেটা আছে, তারপরে পাশের দেশের মিডিয়ার মধ্যে আছে, আন্তর্জাতিক মহলেও আছে। একটার পর একটা ষড়যন্ত্র, কুটোচাল, তারপরে চক্রান্তের কিন্তু মধ্যে দিয়ে এই জাতি যাচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। তার মধ্যে মিডিয়ার দায়িত্ব হচ্ছে যে অঙ্গীকারবদ্ধ থেকে দেশপ্রেমের পরিচয় দিয়ে সংযমের মাধ্যমে বস্তুনিষ্ঠ হয়ে সততার সঙ্গে সঠিকভাবে সংবাদ পরিবেশন করা। তাহলে ফেসবুকের অপপ্রচার থেকে মানুষ, তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে, মিডিয়ার উপরে আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সেটা আমরা এখনো পর্যন্ত পারি নাই, কিন্তু এটা দরকার সুস্থ একটা সমাজ গঠনের জন্য, একটা সত্যিকারের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার জন্য এটা প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম স্বাধীন গণমাধ্যম, এই বিষয় নিয়ে কথা বলছিলাম হাসান হাফিজের সঙ্গে, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব।
বিরতির পূর্বে অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়ে একটু আরও কথা বলতে চাই। একটু জানতে চাই যে এখন আসলে সবাই সাংবাদিক, এখন আসলে টেলিভিশনে মানুষ সময় কম দেয়, ইউটিউবে একটু সময় বেশি দেয়। সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল যাদের আছে তারা সবাই সাংবাদিক, সবাই হাতে ফোন নিয়ে সাংবাদিক। এই বিষয়টাতে তো আসলে অপপ্রচার বাড়ছে। এই ক্ষেত্রে সাংবাদিক, ফটোগ্রাফার সব কিছু আপনার যা ইচ্ছা তাই আপনি লিখে দিলেন, এটা তো যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার নাই, তাই না? আপনি লিখে দিলেন যে ডক্টর ইউনূস দেশে ফিরছেন না, লিখে দিলেন আপনি, তো এবং এটা যাচাই করবে ভাইরালও এবং কোনো হচ্ছে, এটাই শাস্তিও সবথেকে হচ্ছে না। বেশি মানুষ হ্যাঁ, দেখছে। শাস্তিও হচ্ছে না, তাই না? আগে তো হাসিনার আমলে আপনি এরকম লিখে সাহস পেতেন আপনার। এবং এর সাথে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ। যেখানে আসলে ধরবার কোনো না, সিস্টেম নেই আছে যে আসলে যাচাই কিভাবে- বাছাই করার তো সিস্টেম আছে, কিন্তু সেটার মধ্যে তো কেউ যায় না। আসলে একটা কথা আছে যে আপনার স্বাস্থ্যটা সংক্রামক না, ব্যাধিটা হচ্ছে সংক্রামক। খারাপ জিনিসটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আপনি একটা জিনিস মোবাইল ফোনের কল্যাণে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে 1 মিনিটের মধ্যে। তো এটাকে যদি আমরা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার না করি, তাহলে তো ক্ষতিটা শুধু আমার একলার হচ্ছে না, পুরো জাতির ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। এই সচেতনতাটা তৈরি করতে হবে এবং রাজনৈতিক দলগুলির এক্ষেত্রে ভূমিকা সবচেয়ে বেশি আছে। এই সরকার তো একটা অস্থায়ী সরকার এবং 23 জন উপদেষ্টা মিলে কি করতে পারে? 18 কোটি মানুষের মধ্যে আপনি দেখেন কতগুলি ষড়যন্ত্র এই সরকারকে ফেস করতে হয়েছে, কতগুলি চক্রান্ত, নানান নতুন নতুন সব ষড়যন্ত্র, অভিনব সব। একটা জুডিশিয়াল কু বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, আনসার বলেন, তারপরে নানান ধরনের সমস্যা হচ্ছে। আপনার গার্মেন্টস খাতে তো অস্থিরতা লেগেই আছে এবং সেখানে ষড়যন্ত্র আছে। আশেপাশের দেশে আপনার সীমান্তে রক্ত ঝরছে, আপনি দেখেন। কিন্তু তার মধ্যেও একটা পজিটিভ দিক আছে যে এখন সীমান্তে মানুষ রুখে দাঁড়াচ্ছে। কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে যে আমাদের একজনকে ধরে নিয়ে গিয়েছিল, তো তারপরে আবার বাংলাদেশিরা আবার গিয়ে আরেকজনকে ধরে নিয়ে আসছে, তখন হয়েছে মানে সমঝোতা হয়েছে, পরস্পরকে ফেরত দিয়েছে। তো এটা আমরা যদি মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াই, তাহলে কিন্তু আমরা সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, যেটা এতদিন ছিল না। নতজানু পররাষ্ট্রনীতি ছিল, আপনি স্বামী স্ত্রীর কূটনীতি বলা হতো যে সম্পর্ক ভারতের সঙ্গে, সেটা আমরা প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনাকে যে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে ভারত, এবং সেখান থেকে কলকাঠি নাড়ছে, বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছে, অন্যায়ভাবে যেটা অর্গানাইজ করার চেষ্টা করছে। সাহস থাকলে পালিয়ে গেছে কেন? চোরের মতো কেন পালিয়ে গেছে? এটা ফেস করতো। স্বৈরাচারী এরশাদ তো ফেস করেছে, বেগম খালেদা জিয়া তো দীর্ঘকাল কারারুদ্ধ ছিলেন, জীবনের উপর দিয়ে গেছে, তো হাসিনা কেন পালিয়ে গেল? তো এটা তো আবার বলেছে শেখের বেটি পালায় না, তো মিথ্যাচার, ভণ্ড, প্রতারক, তাই না? এই আওয়ামী লীগকে দিয়ে কি হবে? মানুষকে তো ধ্বংস করে ফেলেছে। আপনি সম্পদ লুণ্ঠন করে দেশটাকে ফোকলা করে দিয়েছে, অর্থনীতি শেষ করে দিয়েছে, পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা শেষ, আমলাতন্ত্র শেষ, বিচার ব্যবস্থা শেষ। তো এখন এই ভগ্নস্তূপের মধ্যে, এই ভাঙাচূড়া অবস্থার মধ্যে থেকে আমাদেরকে তো আবার নতুন করে সব কিছু অর্গানাইজ করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যেন কিছুটা ধৈর্য ধরি এবং সংযমের পরিচয় দিই, পরমত সহিষ্ণুতার পরিচয় দিই, তাহলেই হয়তো সামনে একটা কল্যাণ সব সংস্কারের জন্য আসলে মানুষ সরকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু সব তো সরকারের একার দায়িত্ব নয়। করা দেশের মানুষ সম্ভব না, হিসেবে একটা মানুষের সময় কিছু সাপেক্ষ দায়িত্ব রয়েছে। ব্যাপার, সবার দায়িত্ব আছে। আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে, যাতে এই জুলাইয়ের যেই আত্মদান, যেই রক্তদান, সেটাকে যদি সফল করি, তাদের সঙ্গে যদি আমরা বেইমানি না করি, তাহলে কিন্তু আমাদের সবাইকে সংযমের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ত্যাগের পরিচয় দিতে হবে। না হলে কিন্তু আমরা এই ফসল ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো না, বিপ্লবটা ব্যাহত হয়ে যাবে, অভ্যুত্থানের ফসলটা আমরা ঘরে ঘরে নিতে পারবো না। তো এটা বারবার তো এরকম ঘটনা ঘটবে না, সহজে ঘটবে না। আমরা যেন ভবিষ্যতের নতুন স্বৈরাচার জগদ্দল পাথরের মতো আমাদের কাঁধে চেপে বসতে না পারে, সেটার জন্য সচেতন হতে হবে। সেই জন্য দরকার একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য সবার ভোটাধিকার নিশ্চিত করা, তার মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার আসা, তারপরে সবাই মিলে দেশটাকে গড়ে তোলা। গণমাধ্যমের সাংবাদিকদের ক্ষেত্রে তথ্য প্রাপ্তির বিষয়টা একটু জানতে চাই, যে অনেক সময় দেখা যায় সরকারি বেসরকারি অফিস থেকে সাংবাদিকরা গিয়ে খুব সহজে আসলে তথ্য পান না। তথ্য যদি না পান তাহলে তারা আসলে সংবাদ প্রচার করবেন কিভাবে? প্রচার করবেন আপনি মানুষের সঠিক তথ্যটা কিভাবে তুলে ধরবেন? এটার মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা আছে। আসলে আমরা সেই ব্রিটিশ আমলের সেই দাসত্ব উত্তরাধিকার বহন করে চলেছি। আমাদের আইন কানুন কিন্তু অনেকটা বদলায় নেই, মানসিকতাটাও বদলায় না। আপনি ভারতে দেখেন সেই সব ঔপনিবেশিক আইন কানুন ওরা কিন্তু অনেকখানি বদলে ফেলেছে, স্বাধীন দেশের উপযোগী করেছে, কিন্তু আমরা সেটা পারি নাই। আমাদের এটার থেকে মুক্ত হতে হবে। এটাও সময় সাপেক্ষ ব্যাপার। আমলাতন্ত্র যেরকমভাবে চেপে বসছিল এবং এই হাসিনার যেই তথাকথিত 3টা নির্বাচন, রাতের অন্ধকারের নিশিরাত্রের ভোট, তারপরে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট, তারপরে আরও কত আমি ডামি তুমি নির্বাচন, এগুলি একটা প্রহসনে পরিণত করেছিল। সেই কলঙ্কিত সংস্কৃতির থেকে জাতিকে উদ্ধার করতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং প্রত্যেকটা মানুষের এখানে দায়িত্ব আছে। সেখানে যদি আমরা দায়িত্বটা পালন করতে পারি, তাহলে হয়তো আমরা একটা আশাবাদী হওয়ার একটা ক্ষেত্র আমরা দেখতে পাবো।
যদি সব কিছু 23 জন উপদেষ্টার উপরে ছেড়ে দিই, কয়েকটা রাজনৈতিক দলের উপরে ছেড়ে দিই, তাহলে তো হবে না। আপনার তো সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলতে হবে। প্রবাসী যোদ্ধারা যে যতটা কষ্ট স্বীকার করছেন, আপনি রিজার্ভ দেখেন, তারা সেইভাবে নিয়ে এসছে, কিন্তু তারা এই দেশে এসে হেনস্থার শিকার হয়, তাদেরকে খুন হয়ে যেতে হয়। কি বিনিয়োগ করতে গেলে এত আমলাতান্ত্রিক জটিলতা, দেশে বিনিয়োগটা হচ্ছে না, ফলে আমরা সেগুলি তো প্রপারলি ব্যবহার করতে পারছি না। প্রবাসীরা কিন্তু আমাদের থেকে বেশি দেশপ্রেমিক, তারা জীবন পাত করে সেইখানে রক্তের মূল্যে, তাদের শ্রম ঘামের মূল্যে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটাকে চাঙ্গা করে রাখছে। গার্মেন্টস খাতের আপনি কর্মীদের দেখেন, এই দুইটা খাত হলো লাইফ লাইন আমাদের দেশের অর্থনীতির। এই দুইটা যদি আমি মাইনাস করে তাদের যদি প্রপার সম্মানটা না দিই, তাহলে তো আমাদের অর্থনীতি আরও মুখ থুবড়ে পড়বে। আপনি এখন দেখেন শিল্পকল কারখানাগুলি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ব্যবসায়ীদেরকে সরকার আস্থায় নিচ্ছে না, সেটা অন্যায় কাজ করছে। আপনি দেখেন প্রত্যেক দিনই প্রায় টঙ্গীতে, গাজীপুরে কিন্তু অস্থিরতা লেগে আছে এবং সেখানে ভাঙচুর হচ্ছে, তাদের পেটে লাথি পড়েছে। শ্রমিকরা কী দোষ করেছে? বেক্সিমকোকে ঠিক আছে, তারা অন্যায় করেছে, তাদের বিচার করো, কিন্তু কারখানাটাকে তো চালু রাখতে হবে, যে কোনো মূল্যে চালু রাখতে। শ্রমিক তো কোনো দোষ করে নাই। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে, কত মানুষ পথে বসছে, তাই না? তাদের দুমুঠো খাওয়ার অবস্থা নাই, নতুন চাকরিও পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো এইটা তো কাম্য হতে পারে না, এটা তো সরকারকে এটা অ্যাড্রেস করতে হবে। যে কোনো মূল্যে কলকারখানা, বিনিয়োগ, এগুলিকে সচল রাখতে হবে, না হলে কিন্তু আপনার অর্থনীতি বেশি দূর যাবে না। ভিক্ষা করে তো আমরা দেশ চালাতে পারি না, আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। রিজার্ভ যেটা প্রবাসীরা আমাদেরকে পাঠাচ্ছেন সেটাকে ঠিকমতো কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু একটা অর্থনীতি আমরা সচল দেখতে পাবো, দেশ একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সংস্কার কমিশন কি আসলে সাংবাদিকদের মূল্যায়ন নিয়ে কোনো কিছু করছে কিনা? সাংবাদিকদের মূল্যায়ন বলতে বোঝাচ্ছি যে বেশিরভাগ মানুষ কিন্তু আসলে এখন সরকারি চাকরির দিকে ঝোঁকে, জার্নালিজম নিয়ে পড়াশোনা করেও অনেকে সরকারি চাকরির দিকে ঝোঁকে। কেন ঝোঁকে? কারণ আসলে সাংবাদিকদের মূল্যায়নটা অনেক কম হয় না। বলা হয় যে সব থেকে বেশি বেতন সাংবাদিকদের, সব থেকে কম বেতনও সাংবাদিকদের। এই বৈষম্যটার কারণ কি, বা আসলে এই আছে, সেগুলি আমরা আশা করি সেরকম একটা সুপারিশমালা আমরা পাবো, তাহলে যদি কিছুটা অন্তত একটা স্ট্রিমলাইন্ড হয় আর কি মিডিয়াটা। কারণ এখানে তো অনেক বৈষম্য আছে, একটা বাইরে থেকে আমরা যা শুনতে পাই, কিন্তু বাস্তবে কিন্তু অধিকাংশ মিডিয়াতে ঠিকমতো বেতন হয় না, তারপরে আন্ডার রেটেড, তারা বেতন কম পায় অনেক। এবং আমার মনে হয় যে একটা দেশের যে কোনো কিছুর পেছনে আসলে সাংবাদিকদের কিন্তু অনেক বেশি ভূমিকা থাকে। দেশের অর্থনীতি বলেন বা যে কোনো কিছু, আমাদের মাধ্যমেই কিন্তু, সাংবাদিকদের মাধ্যমে আসলে সংবাদটা পৌঁছয় জনমানুষের কাছে। সেই ক্ষেত্রে আসলে সাংবাদিকদের মূল্যায়ন কিন্তু অতি জরুরি। হয়নি, আপনি গণ আন্দোলনেও কিন্তু 5 জন সাংবাদিক প্রাণ দিয়েছেন, তাই না? তারা পেশাগত কাজ করতে গিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু সেইভাবে মূল্যায়নটা পান না। আমাদের মিডিয়ার যারা মালিক আছেন তারা সেইভাবে মূল্যায়নটা করেন সাংবাদিকদের প্রাণ না। দিয়েছেন তারা কি ক্ষতিপূরণ পেয়েছে কিনা? পেয়েছে, বিভিন্ন জায়গা থেকে, প্রাইভেট খাতে থেকে, সরকারের কাছ থেকেও পাচ্ছে, কিন্তু আপনার যে ক্ষতিটা হয়ে গেছে সেটা তো আর পাওয়া যাবে না। এটা জুলাই আন্দোলনের স্পেসিফিক ঘটনা বললাম, কিন্তু বিভিন্ন কাজে যখন ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে এর আগেও এরকম অনেক ঘটনা বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা সরকার, মিডিয়া বন্ধ করে দিয়েছে, টেলিভিশন বন্ধ করে দিয়েছে, আপনার চ্যানেল 1 বন্ধ করেছে, সিএসবি করেছে, ইসলামী টিভি করেছে, দিগন্ত টিভি করেছে, আমার দেশ পত্রিকা বন্ধ করেছে, আরও কত কিছু করেছে, তাই না? সেগুলির এইসব যে কলঙ্কিত সংস্কৃতি, সেটা থেকে তো মুক্ত হতে হবে। চেষ্টা করছে এই সরকার, কিন্তু তার আন্তরিকতা নিয়েও প্রশ্ন থেকে যায়। এখনও কিন্তু সাইবার অ্যাক্ট বন্ধ, বাতিল হয় না, বলছে দফায় দফায় যে এটা করবে, কিন্তু এখনও করে নাই। এবং অতীতের যেসব অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে সাংবাদিকদেরকে, সেগুলির বিচার হওয়া দরকার। শুধু ফেসিবাদী সরকারের রাজনৈতিক এদের বিচার করলে হবে না, মিডিয়ার উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, আমরা সেগুলিরও বিচার দাবি করি। শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট করে একটু জানতে চাই যে গণমাধ্যম এবং সাংবাদিকতায় প্রেস কাউন্সিলের ভূমিকাটা কি? প্রেস কাউন্সিলকে এটা সেইভাবে ঠুটো জগন্নাথ, তাদের হাতে সেইভাবে ক্ষমতা নেই, তারা ভর্ৎসনা করতে পারে, তো এটা করলে তো লাভ হবে না। প্রেস কাউন্সিলকে ঢেলে সাজানোর জন্যে এটাকে বাদ দিয়ে নতুন করে কোনো চিন্তাভাবনার কথা মিডিয়া কমিশন চিন্তাভাবনা করছে। আমরা যদি তাদের রিপোর্টটা পাই, তখন আমরা বলতে পারবো যে কতখানি কার্যকর হবে, এবং এটা ভালো ভালো সুপারিশ করলেই তো হবে না, সেটা বাস্তবায়নটা হতে হবে সেইভাবে, তাহলেই কিন্তু আমরা ফলটা পাবো। শুধু আপনি ভালো ভালো কথা বললেন, কিন্তু বাস্তবে এটা আপনি প্রয়োগ করতে পারলেন না, তাহলে তো অর্থহীন হবে এত পরিশ্রম। এবং রাজনৈতিক দলগুলিকে সরকারের নিতে হবে আস্থায়, এবং তাদের সঙ্গে ঘন ঘন ইন্টারাকশন করতে হবে, তাদেরকে ইনভলভ করতে হবে প্রসেসের মধ্যে। এই অঙ্গীকারটা আদায় করতে হবে যে এটা তারা ক্ষমতায় গিয়ে যেন তারা এগুলি বাস্তবায়ন করে। যদি বাংলাদেশে তো আসলে আইন কানুন অনেক আছে, কিন্তু কোনোটারই প্রয়োগ নাই, সেই ক্ষেত্রে কি আমরা এই গণমাধ্যম সংস্কার কমিশন যেগুলো আসলে আইন কানুন দেবেন, সেইগুলোর কি আসলে আমরা প্রয়োগ দেখতে পাবো কিনা? সেটা আমরা আশাবাদী হতে পারি, এবং আমাদেরও দায়িত্ব যার যার ক্ষেত্র থেকে আমরা যেন চাপ সৃষ্টি করি, সবাই মিলে সচেতন হই, সবাই সংযমের পরিচয় দিই, দেশপ্রেমের পরিচয় দিই, ত্যাগের
আমরা উদাহরণ যেন সৃষ্টি করি, তাহলে হয়তো আমরা একটা ভাইব্রান্ট মিডিয়া একটা পাবো, একটা দায়িত্বশীল মিডিয়া পাবো, এবং তাহলে মানুষ গুজবের অত কান দেবে না, ফেসবুকের অপপ্রচার থেকে এসে মিডিয়ার উপরে আস্থাশীল হবে, তখন আমাদের কথাগুলি বিশ্বাস করবে। আমরা কিন্তু সেটা পারি নাই, নিজেদেরও দোষ আছে কিছুটা, সরকারের বেশি দোষ। তারা কিন্তু নানানভাবে গলা টিপে ধরতে চেয়েছে অতীতে, সেগুলি কিন্তু কুফলটা আমরা এখনো ভোগ করছি। আমরাও আশাবাদ ব্যক্ত করছি যে আসলে এবারে আমরা প্রয়োগটা পাবো। আশা করি, আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম স্বাধীন গণমাধ্যম, এই বিষয় নিয়ে কথা বলছিলাম হাসান হাফিজের সঙ্গে, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।